কলেজ থেকে সব লাঠি সোটা নিয়ে বের হয়ে গেছে। এখানে মারামারি করলে যে মাথা ফাটবে, হাসপাতালে শুয়ে পড়া লাগতে পারে, 2 দিন পরে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করবো কিনা এগুলো দেখারও সময় নেই। যা মারামারি করে সব ইন্টারমিডিয়েটের ছাত্র, অনার্সের ছাত্র নামেই না। অনার্সের তারাই নামে যাদের ওই রাজনৈতিক দলের পোস্ট প্রয়োজন, এছাড়া আর কেউ এখানে নামে না। নামে কারা? ইন্টারমিডিয়েট, অতি আবেগী, টিনেজ, আরে যাই ফাটাফাটি করে আসে, নেতার পিছনে ডাকছে দৌড় দেই। তখন নেতা হইতে ভালো লাগে, মিছিলে একটু সামনে নেতার পাশে দাঁড়াইলে এই ছবিটা দিয়ে দেখা গেল আর একজনকে কনভিন্স করার একটা মানসিকতা থাকে। মানে এমন একটা হিরোইজম ভাব সবার ভিতরে তৈরি হয়। কিন্তু এই হিরোদেরকে পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। অধিকাংশ হিরোই বাংলাদেশ থেকে হারায় যায়। কে হিরোদের মনে রাখে? যার নলেজ নাই, যার একাডেমিক এক্সিলেন্সি নাই, তাকে আসলে কেউ গণনায়ও নিয়ে আসে না। রাজনীতি করতে গেলেও ন্যূনতম মেরিট প্রয়োজন, সোসাইটিতে সার্ভাইভ করতে গেলে ন্যূনতম মেরিট প্রয়োজন। এই সার্ভাইভাল ক্যাপাসিটি আমাকে ডেভেলপ করতে হবে। দ্বিতীয়, আমরা যারা পড়াশোনা করছি এসএসসিতে হয়তো বাবার সাথে মায়ের সহযোগিতায় বাবার সাথে থেকে ভালো একটা রেজাল্ট করে আসছি, এখন আমাকে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার জন্য কলেজে আসতে হয়েছে, ভালো একটা প্রতিষ্ঠানে পড়তে হবে, আমার স্ট্রাগল লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। বাবা আর আগের মতো হয়তো অনেকে সহযোগিতা করতে পারে না। এখানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, টিকে থাকার জন্য যে প্রয়োজন স্ট্রাগল আমার করা দরকার, সে স্ট্রাগল অনেকেই করতে পারে না, আর না করলে টিকে থাকা সম্ভব নয়। প্রমোদ চৌধুরীর একটা কথা আছে, তিনি বলেছেন অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনো টিকিয়ে আছে। তিনি এটা দ্বারা এটাই বুঝিয়েছেন, একটা সময় এই পৃথিবীতে ভূতত্ত্ববিদরা অ্যানালিসিস করে দেখেছে যে ডাইনোসরের বসবাস ছিল, এবং ডাইনোসর বিশাল দেহী শক্তিশালী একটা প্রাণী ছিল। আমরা ওই যে ছোটবেলায় সামুরাই এক্স, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুন দেখতাম, সেখানে দেখতাম যে ডাইনোসর মুখ থেকে আগুন নিক্ষেপ করে। এগুলো অতি রঞ্জন, অতি কল্পকাহিনী, ঠিক না। তবে ডাইনোসর প্রাণী ছিল দুনিয়াতে, এটা তাদের বোনগুলো অ্যানালিসিস করে এটা দেখা যায়। এবং এটা 5000 বছর আগে ছিল, কেউ বলছে 1000 বছর আগে ছিল, যাই হোক ছিল। কিভাবে নষ্ট হয়ে গিয়েছে, কিভাবে তাদের অস্তিত্ব এই দুনিয়াতে আর নাই, এর কারণ হচ্ছে এই পৃথিবী একটা সময় খুবই ঠান্ডা ছিল, শীতল একটা আবহাওয়া ছিল, প্রচুর পরিমাণে গাছপালা ছিল, বন বাদার ছিল। মানুষের বসবাস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে হিট হওয়া শুরু করলো এই পৃথিবী, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে, তারপরে গ্রিন হাউস ইফেক্টের ফলে এই পৃথিবীতে বসবাসের অনেকটা অনুপযোগী হয়ে গেল, এবং শীতল আবহাওয়া আস্তে আস্তে গরম হট ওয়েদারে কনভার্ট হলো। সেখানে সি লেভেল রেইজ করলো, আটলান্টিক মহাসাগরের যে বিশাল বড় বড় পাহাড় পর্বত, বরফগুলো আস্তে আস্তে গলা শুরু করলো, যার ফলে বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ, সুনামি এগুলো তৈরি হলো। ম্যানমেড কিছু দুর্ভিক্ষ আছে, ন্যাচারাল কিছু ডিজাস্টার আছে। এ কারণে পৃথিবীতে ডাইনোসর আর সার্ভাইভ করতে পারলো না, উষ্ণমণ্ডলীয় আবহাওয়ায় সে টিকে থাকতে পারে না। যখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হলো, বংশ তৈরি করার মানে সক্ষমতা, প্রোডাক্টিভিটি তার কমে গেল, আস্তে আস্তে পৃথিবীর ইতিহাস থেকে ডাইনোসর হারিয়ে গেল। কিন্তু তেলাপোকার হিসাব দেখেন, এই পৃথিবীতে তেলাপোকা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা কিভাবে থাকবে? ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ, কারণ আমি জানি না যে কি হবে ভবিষ্যতের বিষয়টা, তবে মনে হচ্ছে যে হাজার হাজার বছর ধরে তেলাপোকা টিকে আছে। তেলাপোকার একটা বৈশিষ্ট্য হলো প্রচন্ড গরমের মধ্যে সে টিকে থাকতে পারে। এরপরে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, বৃষ্টি হলে দেখবেন প্রচুর তেলাপোকার জন্ম হয়ে গেছে। স্যাঁতস্যাঁতে আবহাওয়া, কোনো সূর্যের আলো নাই, আছে দেদার শেষে তার মতো করে। এরপরে প্রচন্ড ঠান্ডা একটা ওয়েদার, তার মধ্যেও সে টিকে আছে। সব ওয়েদারের মধ্যে সে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, তার শরীরের মধ্যে ওই সক্ষমতা, ওই রকম অ্যাডাপ্টেশন কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। এই অ্যাডাপ্টেশন কোয়ালিটির কারণে তেলাপোকা যে কোনো ওয়েদারে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় টিকে থাকতে পারে। আমাদেরকেও এই সিনারিওটা মাথায় নিতে হবে। আমি যে ওয়েদারেই থাকি না কেন, ভালো খেতে পারলাম কিনা, ভালো কিছু করলাম কিনা, এই মানসিকতার চাইতে আমার মানসিকতা হতে হবে আমাকে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, আমাকে আমার শেষ ডেস্টিনেশন পর্যন্ত যেতে হবে। সোনার চামচ মুখে নিয়ে যারা বড় হয়, এই মানুষগুলো জীবনে খুব ভালো কিছু করতে পারে, এই সংখ্যাটা অনেক কম। সফলতার জন্য ডেসপারেশন দরকার, ডেডিকেশন দরকার। সেই ডেসপারেশন এবং ডেডিকেশনটা অধিকাংশের ক্ষেত্রেই পাওয়া যায় না। অধ্যবসায়ী হতে হবে, প্রচন্ড অধ্যবসায়ী হতে হবে, এছাড়া টিকে থাকা যায় না। প্রায় আমি একটা গল্প বলি সক্রেটিসের, যে সক্রেটিস একটা সময় একটা বক্তব্য রাখছিল,
বক্তব্য রাখার সময় তিনি বলছেন, মানে ইয়ার জেনারেশনকে এম্পাওয়ার্ড করার কথা বলতে বলতে প্রোগ্রাম শেষ। একটা ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, ববরি কাটা চুল, সুন্দর চেহারা, ইনটিন করে আসছে প্রোগ্রামে বক্তব্য শুনতে। তো সক্রেটিসের বক্তব্যে সে মনোমুগ্ধকর অবস্থা। সে যখন সক্রেটিসের বক্তব্য শেষ হলো, যে বলল, আঙ্কেল, ক্যান ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই অ্যাকুয়ার সাকসেস ইন মাই লাইফ? আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল পারসন, প্লিজ টেল মি হোয়াট শুড বি দ্য প্রসেস। তো সক্রেটিস তাকে বলছে যে, বাবা, আগামীকাল তুমি নদীর পাড়ে আমার সাথে একটু দেখা করিও, বিকেলবেলা তোমার জন্য আমি ওয়েট করবো, অ্যান্ড দ্যাট টাইম আই উইল টেল ইউ হোয়াটস দ্য প্রসেস টু বি আ সাকসেসফুল পারসন। তো ছেলেটা সক্রেটিসের সাথে দেখা করতে একটু চমৎকার পোশাক পরে, আটো সাটো শার্ট পরে, বাবরি কাটা চুল ধরে একবার চমৎকার ইনটিন করে গেছে। যাওয়ার আগেই সক্রেটিস সেখানে দাঁড়িয়ে আছে। এখন সক্রেটিস যে তার এখানে দাঁড়িয়ে আছে, এটা দেখে সে কিছুটা লজ্জিত হলো যে আমার দেরি হয়ে গেছে। সক্রেটিসের কাছে গেল লজ্জা লজ্জা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে। সক্রেটিস তার সাথে কোনো কথা না বলে তার ঘাড়ে হাত দিয়ে নদীর ভিতরে হাঁটা শুরু করলো। হাঁটছে হাঁটছে হাঁটছে, হাঁটু সমান পানি, ছেলেটা তাকিয়ে আছে, কোনো কথা নাই, প্যান্ট ভিজে যাচ্ছে। এরপর আরো একটু হাঁটছে, মাজা সমান পানি, ছেলেটা কোনো কথা নাই, হা করে তাকিয়ে আছে, কিছু বলে কিনা। সক্রেটিসও কোনো কথা বলে না। আবার হাঁটছে, হাঁটতে হাঁটতে যখন এই বুকের নিচ পর্যন্ত পানিতে ডুবে গেল, এরকম সময় সক্রেটিস কোনো কথা বলা ছাড়াই পেছনের চুল ধরে পানির ভিতরে চুবাই তুলল। এখন বেচারা তো পানির উপরে যত উঠতে চায়, পানির নিচে তাকে চুবিয়ে ধরা হয়। ছেলেটা ওঠার চেষ্টা করছে, সক্রেটিস জোরে তাকে চুবিয়ে ধরছে। একটা পর্যায়ে ছেলেটার দিকে তাকিয়ে দেখলো সে পানির নিচে নিঃশ্বাস নিতে না পেরে